আচ্ছা, সো পি ব্লক এলিমেন্ট কারা? পি ব্লক এলিমেন্ট হচ্ছে এই যে গ্রুপ 13 থেকে 18 মধ্যে যারা আছে, তোমার পিরিয়ডিক টেবিলের এই পাশে যারা আছে, এই যে এরা এরা হচ্ছে তোমার পি ব্লক এলিমেন্টস। সো আমরা এই পি ব্লক এলিমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি গ্রুপ 13, 14, 15, 16, 17, 18 সবগুলো নিয়ে ডিসকাস করব ইন্ডিভিজুয়ালি। সো একদম ফার্স্টে আমরা একটু এখানে শর্টলি লিখে রাখি যে পি ব্লক এলিমেন্টস কারা। পি ব্লক এলিমেন্টস হচ্ছে the last electron enters into p orbital. The last electron enters into p orbital. এরা হচ্ছে p ব্লক এলিমেন্ট। ওকে, তো p ব্লক এলিমেন্টের মধ্যে আমাদের কয়টা গ্রুপ আছে? গ্রুপ 13 থেকে 18। সেই গ্রুপ 13 থেকে 18 এর জন্য আমরা ইন্ডিভিজুয়ালি তাদের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিগুলো দেখব। ওকে, সো আমরা গ্রুপ 13 দিয়ে স্টার্ট করতেছি। আর আরেকবার বলতেছি, এইখানে গ্রুপ এই পি ব্লক এলিমেন্ট হচ্ছে এই কয়টা, এই পিরিয়ডিক টেবিলে এই কয়টা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। অ্যান্ড এখানে মোস্টলি ম্যাক্সিমাম এলিমেন্টই হচ্ছে নন মেটাল। ওকে, এগুলো আমরা যখন গ্রুপ বেসড করে পড়বো একটু পর, তখন এগুলো আরও ক্লিয়ার হবে। আচ্ছা, সো আমরা তাহলে আচ্ছা একটু ওয়েট, একটু দাঁড়াও। হ্যাঁ, সো আমরা গ্রুপ 13 দিয়ে স্টার্ট করতেছি। গ্রুপ 13। আচ্ছা, তো গ্রুপ 13-এ আমরা ফার্স্টে দেখব যে গ্রুপ 13-এ কি কি ইনক্লুডেড এলিমেন্ট আছে, মানে এই গ্রুপ 13-এর মধ্যে আমরা কি কি এলিমেন্ট দেখব। এগুলো হচ্ছে বোরন, তারপর অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে জিএ, তারপর হচ্ছে আইএন, এরপর হচ্ছে টিএইচ, এরপর হচ্ছে এনএইচ। সো মনে রাখার টেকনিকটা কি? মনে রাখার টেকনিক হচ্ছে এরকম, আমরা এই নেমোনিকটা দিয়ে এটা মনে রাখবো। ওকে, সো এগুলো হচ্ছে গ্রুপ 13-এ ইনক্লুডেড এলিমেন্টস। আর গ্রুপ 13-এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ns2np1, মানে ওদের সবারই ইলেকট্রন কনফিগারেশনটা এরকম, লাস্টে ns2np1। আর এখানে আমাদের এই যে জিএ যেটা আছে, এই জিএটা হচ্ছে এইখান, মানে এই যে বিএএল, তারপর জিএ, আইএন, টিএইচ, এনএইচ যারা আছে, এখানে এই অ্যালুমিনিয়াম থেকে স্টার্ট করে, আমি একটু ভুল বলছি, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে স্টার্ট করে সবাই হচ্ছে মেটাল। ওকে, আর এই যে বোরন যেটা আছে, বোরন হচ্ছে মেটালয়েড, মানে হচ্ছে উপধাতু। বোরন হচ্ছে মেটালয়েড বা উপধাতু। আর এরপর সবাই হচ্ছে মেটাল, এরা সবাই মেটাল। সো গ্রুপ 13-এ মেটালয়েড কয়টা? একটা, আর বাকিরা সবাই হচ্ছে মেটাল, এখানে কোনো নন মেটাল নাই। আর এই গ্রুপটার আরেকটা নাম হচ্ছে বোরন গ্রুপ, মানে এটাকে বোরন গ্রুপও বলা হয়, কারণ এটার ফার্স্ট এলিমেন্ট হচ্ছে বোরন, দ্যাটস ওয়াই একে বোরন গ্রুপও বলে। এখন আসি যে গ্রুপ 13-এর যে এলিমেন্টগুলো আছে তাদের ফিজিক্যাল প্রপার্টিস কি কি, বা তাদের ভৌত ধর্ম কি কি। সো ফিজিক্যাল প্রপার্টিস হচ্ছে যে ওদের অক্সিডেশন নাম্বার মোস্টলি +3 হয়। ওকে, আর এই গ্রুপটার রিঅ্যাক্টিভিটি সিরিজ, মানে আয়নের রিঅ্যাক্টিভিটি সিরিজটা এরকম। রিঅ্যাক্টিভিটিটা আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 4-এ দেখি, ইলেকট্রোকেমিস্ট্রিতে, বাট এখানে আমরা একটু জেনে রাখবো যে এখানে রিঅ্যাক্টিভিটি সিরিজটা এরকম, যে ফার্স্টে হচ্ছে তোমার বোরনের আয়ন B3+ সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ,
তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ এর আয়ন 3+ আয়ন, তারপর হচ্ছে এইটা Ga3+, এরপর হচ্ছে In3+, আর দেন হচ্ছে আচ্ছা এখানে আমি একটু ভুল লিখছি, এটা TH না, এটা হচ্ছে তোমার TL সাধারণ, এটা ছিল TL, আমি একটু এখানে H লিখে ফেলছি, এটা হবে হচ্ছে TL। সো In3+, দেন হচ্ছে TL3+, আর দেন NH3+। সো এটা হচ্ছে ওদের রিঅ্যাক্টিভিটি সিরিজ, ঠিক আছে। আর এই দুইটা ফিজিক্যাল প্রপার্টিজ জানলেই আমাদের অ্যাকচুয়ালি এটা হবে। আর এছাড়া অন্যান্য যেসব পিরিয়ডিক প্রপার্টি আমরা পড়বো, যেমন সাইজ, তারপর হচ্ছে আয়নিক পটেনশিয়াল, ওইগুলো আর এখানে ইন্ডিভিজুয়ালি আমরা লিখবো না, কারণ ওইগুলো সব গ্রুপের জন্যই একইভাবে অ্যাপ্লিকেবল। ওকে, বাট আমাদের এখানে মেইনলি যেটা শিখতে হবে সেটা হচ্ছে গ্রুপ 13-এর এলিমেন্টগুলোর কেমিক্যাল প্রপার্টিস, ওইটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা কেমিক্যাল প্রপার্টিসে যাই। কেমিক্যাল প্রপার্টিসে আমরা দেখব যে গ্রুপ 13-এর এলিমেন্টগুলোর কেমিক্যাল রিয়াকশনগুলো দেখতে কেমন। সো গ্রুপ 13-এর এলিমেন্টগুলোর কেমিক্যাল রিয়াকশনগুলোকে আমরা মেইনলি 5টা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। সো একদম ফার্স্টে যে কেমিক্যাল রিয়াকশনটা দেখব সেটা হচ্ছে 5টা না, অ্যাকচুয়ালি এখানে আমরা 4টা দেখব, একটার মধ্যে আবার 2টা দেখব। ফার্স্টেরটা হচ্ছে ফরমেশন অফ অক্সাইড। গ্রুপ 13-এর এলিমেন্টরা অক্সাইড টাইপের কম্পাউন্ড ফর্ম করে, সেটা আবার 2 রকম। একটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড ফর্মেশন, আর সেকেন্ড আরেকটা হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড। সো অ্যামফোটেরিক অক্সাইডটা কি, এটাতে আমি একটু পরে আসতেছি। অ্যাসিডিক অক্সাইড নামটা শুনে বুঝতে পারতেছো যে ওর মধ্যে অ্যাসিডের মতো প্রপার্টি থাকবে। ওকে, সো অ্যাসিডিক অক্সাইডটা কে ফর্ম করে? অ্যাসিডিক অক্সাইড ফর্ম করে হচ্ছে শুধুমাত্র বোরন। এখানে যে এই আমাদের এখানে এলিমেন্টগুলোকে আমরা একটু লিখে রাখি, যে BAl Ga, তারপর হচ্ছে InTl, আর হচ্ছে NH। সো এখানে অ্যাসিডিক অক্সাইড ফর্ম করে এই মেটালয়েডটা। সবসময় মনে রাখবা, যে কোনো মেটালয়েডের অক্সাইডই সবসময় অ্যাসিডিক। ওকে, সো এই অ্যাসিডিক অক্সাইডের মধ্যে আমরা শুধুমাত্র এই বোরনের অক্সাইডটাকেই লিখব। এটা হচ্ছে B2O3, এটা একটা অ্যাসিডিক অক্সাইড। আচ্ছা, কম্পাউন্ডটা কিভাবে লিখলাম দেখো, এই গ্রুপ 13-এর সবার কমন অক্সিডেশন স্টেট হচ্ছে 3+, মানে +3, অক্সিডেশন নাম্বার হচ্ছে +3, আর তার চার্জ বা আয়নিক স্টেটটা হচ্ছে 3+। আর অক্সিজেনের হচ্ছে কি 2-। সো তারা যখন কম্পাউন্ড ফর্ম করবে, এই নাম্বারটা এইখানে আসবে আর এই নাম্বারটা এইখানে যাবে। সো এটা হবে কি B2O3, which is an acidic oxide. ওকে, সো এটা যে অ্যাসিডিক অক্সাইড, সেটার জন্য আমরা একটু প্রুফ দেখব যে এটা মানে রিয়াকশনগুলো কেমন। সো এই B2O3 আমরা 4টা রিয়াকশন দেখব। ঠিক আছে, 4টা রিয়াকশন হচ্ছে, একদম ফার্স্ট রিয়াকশন যেটা, সেটা হচ্ছে যে আমি যদি B2O3-কে পানির মধ্যে গোলাই, মানে ওয়াটারের সাথে মিক্স করি, তাহলে ডেফিনেটলি আমার এখান থেকে একটা অ্যাসিড পাওয়ার কথা। B2O3 + H2O, আমি যদি এটার সাথে H2O অ্যাড করি, তখন আমি এখান থেকে পাবো 2HBO2, যেটাকে আমরা বলি মেটাবোরিক অ্যাসিড। এটা হচ্ছে মেটাবোরিক অ্যাসিড। আমরা যেখানে নতুন নতুন কম্পাউন্ডের নাম শিখবো, অবভিয়াসলি ওইগুলো একটু স্পেশালি মনে রাখার ট্রাই করবো, এগুলো মার্ক করে রাখবা খাতায়, এগুলো তোমার পরীক্ষায় আসবে। সো এটা হচ্ছে মেটাবোরিক অ্যাসিড। মেটাবোরিক অ্যাসিডটা পাশে একটু আরেকবার লিখে রাখো, যে এই 2HBO2 যেটা, 2HBO2টা অ্যাকচুয়ালি এটার ফরমেশনটা এরকম, যেটা হচ্ছে এই যে B2O3.H2। ওকে, এখানে H2ওটা অ্যাকচুয়ালি ওর সাথে নতুন কম্পাউন্ড ফর্ম না করে এটা এখানে একটা ক্রিস্টাল ওয়াটার হিসেবে থাকে। এগুলো একটু অ্যাডভান্স টপিক, বাট এইটুক মনে রাখো, 2HBO2 যে কথা, B2O3.H2O একই কথা। এটা হচ্ছে মেটাবোরিক অ্যাসিড। আর এই এটা হচ্ছে যখন আমি B2O3-এর সাথে
লেস ওয়াটার অ্যাড করব, মানে আমি 1 মোল ওয়াটার অ্যাড করতেছি। B2O3 যত মোল ঠিক তত মোল ওয়াটার যদি দেই তখন সে মেটাবোরিক অ্যাসিড ফর্ম করে। আচ্ছা, এই নামটা কিভাবে দিলাম, মেটা, তারপরে একটু এখন দেখাবো অর্থোবোরিক অ্যাসিড, সেইগুলো আমরা ইনঅর্গানিক নোমেনক্লেচার যখন পড়বো এই চ্যাপ্টারের লাস্টে সেখানে দেখব। আর যখন আমি এটাকে মোর ওয়াটারের সাথে রিয়াক্ট করাবো, হ্যাঁ মাহির বলো। হ্যালো, আচ্ছা, সো এরপর আমি যখন এখানে বেশি ওয়াটার দিয়ে রিয়াক্ট করাবো, যেমন এই B2O3 সাথে আমি এখন মানে B2O3 যত মোল ঠিক তত মোল ওয়াটার দিব না, আমি এখানে যেটা করব এখানে আমি বেশি ওয়াটার দিব 3H2O। আচ্ছা, B2O3 এগুলো হচ্ছে সলিড, ওকে। সো আমি যদি এখানে বেশি ওয়াটার লাইক 3 মোল ওয়াটার দেই তখন আমি এখান থেকে অর্থোবোরিক অ্যাসিড পাবো। অর্থোবোরিক অ্যাসিডের হচ্ছে মানে কম্পাউন্ডটার ফর্মুলা হচ্ছে এরকম, জাস্ট তোমার এইগুলো সবগুলোকে ইউজ করতে হবে, তাই না? সো 3H2, সো এটাকে এভাবে একটা কম্পাউন্ড ফর্ম করবে 2H3BO3, এটা হচ্ছে আমাদের অর্থোবোরিক অ্যাসিড। অর্থোবোরিক অ্যাসিড, ওকে। অর্থোবোরিক অ্যাসিডটাও অ্যাকচুয়ালি এইভাবে লেখা যায় যে H3BO3টা অ্যাকচুয়ালি এই 2H3BO3টা অ্যাকচুয়ালি জাস্ট এই B2O3.3H2O। ওকে, সো এইখান থেকে দেখো একটা প্রুফ পাচ্ছি যে মানে তোমাকে যদি এই ক্রিয়েটিভের বিতে কোশ্চেন দেয় যে এক্সপ্লেইন ওয়াই B2A3 ইজ অ্যান অ্যাসিডিক অক্সাইড, সো তখন তুমি এই দুইটা রিয়াকশন দেখাবা। অ্যাকচুয়ালি এই দুইটা রিয়াকশন ছাড়া আরও দুইটা ভালো রিয়াকশন আছে যেগুলো আরও প্রেফারেবল। সেটা হচ্ছে যে এটা যদি একটা অ্যাসিডিক টাইপের অক্সাইডই হয় তাহলে অবভিয়াসলি এটা বেইজের সাথে রিয়াক্ট করার কথা। যে B2O3কে আমি যদি NaOH এর সাথে রিয়াক্ট করাই তাহলে অবভিয়াসলি একটা সল্ট আর ওয়াটার আসা উচিত, তাই না? সো ওইটাও হয়, দেখো যে B2O3 আর NaOH এখানে এটা দুইটা লাগে, অ্যান্ড আমরা এখান থেকে NaBO2 এরকম একটা সল্ট পাই, 2NaBO2 প্লাস এখান থেকে আমরা ওয়াটার পাই। সো এটাও একটা প্রুফ যে ও একটা অ্যাসিড হিসেবে একটা বেইজের সাথে রিয়াক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার প্রডিউস করতেছে। আর ও যদি নিজে অ্যাসিড হয় তাহলে অবভিয়াসলি ও কোনো অ্যাসিডের সাথে রিয়াক্ট করবে না। সো আমি যদি B2O3কে সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করাই তাহলে আমি এখানে কোনো ধরনের রিয়াকশন দেখব না, নো রিয়াকশন। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাসিডিক অক্সাইড রিলেটেড ডিসকাশন। গ্রুপ 13 শুধুমাত্র বোরনই অ্যাসিডিক অক্সাইড ফর্ম করে, ওকে। আর একটা শর্ট টেকনিক হচ্ছে যে হচ্ছে মেটালয়েড আর যেগুলো নন মেটাল তারাই অ্যাকচুয়ালি অ্যাসিডিক অক্সাইড ফর্ম করে। মানে এখানে আমরা লিখে রাখি যে এখানে লিখি অনলি নন মেটালস অ্যান্ড মেটালয়েডস ফর্ম অ্যাসিডিক অক্সাইড। ওকে, আচ্ছা, এরপরে যারা আছে এরা সবাই হচ্ছে বেসিক অক্সাইড প্রডিউস করার কথা, বাট এখানে আমরা একটা টার্ম লিখছি, দেখো অ্যামফোটেরিক অক্সাইড। আমি এটাকে পরের পেজে লিখি, অ্যামফোটেরিক অক্সাইড। এটা হচ্ছে তোমার সেকেন্ড টাইপের রিয়াকশন। অ্যামফোটেরিক অক্সাইড। সো অ্যামফোটেরিক মানে কি, এটা বাংলা টার্মটা শুনলে বুঝতে পারবা। অ্যামফোটেরিক মানে হচ্ছে উভধর্মী। এটা হচ্ছে তোমরা যেমন ওই যে বায়োলজিতে পড়ছো না অ্যামফিবিয়ান, উভচর, অ্যামফিবিয়ান কারা, যারা হচ্ছে ডানা ইসেও থাকে, মাটিতেও থাকে, আবার পানিতেও থাকে। সো এরকম অ্যামফোটেরিক অক্সাইড হচ্ছে উভধর্মী, মানে তারা অ্যাসিড অ্যান্ড বেস দুইটার মতোই অ্যাক্ট করতে পারে, মানে অ্যাট দ্য সেম টাইম অ্যাসিডিকো অ্যান্ড বেসিকো দুই ধরনের প্রপার্টি তারা শো করে। সো এই অ্যামফোটেরিক অক্সাইড কারা প্রডিউস করে? অ্যামফোটেরিক অক্সাইড শুধুমাত্র একজনই প্রডিউস করে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। Al2O3 হচ্ছে একটা অ্যামফোটেরিক অক্সাইড। Al2O3 is an amphoteric oxide.
সো এইটাও সিকিউতে আসে বিতে, যে YAl2O3 ইজ অ্যান অ্যামফোটেরিক অক্সাইড। সো তুমি তখন এটা কিভাবে প্রুফ করবা? তুমি এটা প্রুফ করবা যে ওর সাথে দুইটা রিয়াকশন দেখাই দিবা, যে ও যদি অ্যাসিডিক হয়, ঠিক আছে, এখানে আমরা লিখি মানে ওর দুইটা প্রুফ, যে অ্যাজ অ্যান অ্যাসিড মানে ওর অ্যাসিডিক প্রপার্টি, ওর অ্যাসিডিক প্রপার্টি হচ্ছে যে ও একটা বেজের সাথে রিয়াক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার প্রডিউস করতে পারে। যেমন সবচেয়ে কমন যে বেজ আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটার সাথে আমরা ওর রিয়াকশন দেখি, এটা 3টা লাগবে। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি সরি 3টা না 2টা লাগবে। এখান থেকে আমরা পাবো 2NaAlO2 প্লাস H2O। ওকে, সো এইটা হচ্ছে একটা প্রুফ যে ও অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। আর সেকেন্ড কেসটা হচ্ছে যে ও একটা বেজের মতো কাজ করতে পারে, মানে ও একটা বেসিক অক্সাইডও অ্যাজ আ বেস, এটা হচ্ছে ওর বেসিক প্রপার্টি। সো এই Al2O3 এর সাথে আমি যদি একটা অ্যাসিডকে রিয়াক্ট করাই, বেজ হচ্ছে কি অ্যাসিডের সাথে রিয়াক্ট করে, সো আমি যদি এখানে 6HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডকে রিয়াক্ট করাই, তখন আমি পাবো 2AlCl3 প্লাস 3H2O, 2AlCl3 প্লাস 3H2O। সো এইখান থেকে প্রুফ হইলো যে Al2O3 ইজ অ্যান অ্যামফোটেরিক অক্সাইড। অ্যামফোটেরিক অক্সাইড দুই ধরনের প্রপার্টি শো করতে পারে। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের অক্সাইড ফরমেশন রিলেটেড, মানে ফরমেশন অফ অক্সাইড রিয়াকশনগুলো, এই 1 আর এই হচ্ছে 2। আর এছাড়া বাকি যারা আছে তারা হচ্ছে বেসিক অক্সাইড, মানে 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বেসিক অক্সাইড। বেসিক অক্সাইড ফর্ম করে হচ্ছে এছাড়া যারা আছে, মানে অ্যালুমিনিয়ামের পরে যারা আছে, যেমন Ga, তারপর হচ্ছে In, তারপর হচ্ছে Tl। ওকে, এরা সবাই হচ্ছে বেসিক অক্সাইড ফর্ম করে, ওদের অক্সাইডগুলো বেসিক। আর তাদের কমন রিয়াকশনটা কীরকম, যে এগুলো যদি M হয় তাহলে তাদের কমন রিয়াকশনটা এরকম, যে তাদের অক্সাইডটা অবভিয়াসলি M2O3 টাইপের হবে। আর এটাকে আমি যদি একটা, যেহেতু বেসিক অক্সাইড, সো আমি যদি এটাকে একটা অ্যাসিডের সাথে রিয়াক্ট করাই, তাহলে আমি এরকম কম্পাউন্ড পাবো। ওকে, সো অক্সাইড ফরমেশন রিলেটেড রিয়াকশনগুলো আই হোপ ক্লিয়ার হয়েছে। ফরমেশন অফ অক্সাইড 3 টাইপের, একটা হচ্ছে অ্যাসিডিক, অ্যামফোটেরিক, আর একটা হচ্ছে বেসিক। আচ্ছা, তো এর পরের টাইপের রিয়াকশনে যাই, এটা হচ্ছে রিয়াকশন টাইপ 2। রিয়াকশন টাইপ 2 হচ্ছে হাইড্রোলাইসিস অফ নাইট্রাইটস অ্যান্ড ক্লোরাইডস। হাইড্রোলাইসিস অফ নাইট্রাইটস অ্যান্ড ক্লোরাইডস। Okay, so hydrolysis of nitrides and chlorides. Okay, so nitride আর ক্লোরাইড কম্পাউন্ডগুলো দেখতে অ্যাকচুয়ালি কীরকম হয়, মানে এই গ্রুপ 13-এর যারা আছে, সো এগুলো দেখতে এরকম হয় যে, যেমন একটা সবচেয়ে কমন এক্সাম্পল যদি দেই, অ্যালুমিনিয়ামের ক্লোরাইড সল্টটা হচ্ছে দেখতে এরকম, AlCl3। ওকে, হ্যাঁ জোহার বলো। আচ্ছা ভাই, আমরা না চ্যাপ্টার 2 করছিলাম, চ্যাপ্টার 2-তে হচ্ছে আমাদের ওই যে শেষ হয়ে গেছে না তোমার, ওই সলিউবিলিটি প্রোডাক্ট, আর রাজুকের পরীক্ষায় হচ্ছে এই চ্যাপ্টার 3টা আছে। সো আমি চ্যাপ্টার 3 পড়াচ্ছি আজকে, এটা তো গ্রুপে লেখা ছিল। সো AlCl3 আর হচ্ছে অ্যালুমিনিয়ামের যে নাইট্রেট সেটা হচ্ছে AlN। ওকে, সো মানে এটার ক্লোরাইড সল্টটা হচ্ছে AlCl3 আর নাইট্রেটটা হচ্ছে AlN। কেন এরকম? কারণ দেখো, অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, ক্লোরিন হচ্ছে মাইনাস, নাইট্রাইট হচ্ছে 3-। সো যখন ক্লোরিনের সাথে ফর্ম করবে তখন AlCl3, আর যখন নাইট্রাইটের সাথে ফর্ম করবে তখন, মানে নাইট্রোজেনের সাথে ফর্ম করবে তখন এরকম। সো এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম নাইট্রাইট। ওকে, সো এই নাইট্রাইট আর ক্লোরাইড সল্টগুলার
এই হাইড্রোলাইসিস কীরকম হয়? হাইড্রোলাইসিস মানে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে সিম্পলি পানি অ্যাড করা। ওকে, যদি সহজভাবে বলি, অবভিয়াসলি একটু ডিফারেন্স আছে, বাট ফর নাও এইটুক বুঝলেই এনাফ যে আমরা এই রিয়াকশনগুলোই হচ্ছে পানি অ্যাড করব। তো হাইড্রোলাইসিস রিয়াকশনটা কীরকম হয় দেখি। সো এখানে আমরা এই সল্টটা দিয়েই দেখব, AlCl3। AlCl3 সাথে তোমার 3H2O যদি অ্যাড করি, মানে এটার সাথে আমরা 3টা ওয়াটার যখন অ্যাড করব, সো এখানে একটা রিভার্সিবল রিয়াকশন হবে, কারণ AlCl3 অ্যাকচুয়ালি পানির মধ্যে কমপ্লিটলি ডিজলভড হয় না। এটা যখন চ্যাপ্টার 4 পড়বা তখন দেখবা যে এটা হচ্ছে কমপ্লিটলি আয়নিক কম্পাউন্ড না, অ্যান্ড এর জন্য এখানে একটা রিভার্সিবল রিয়াকশন দেখা যায়। এটা চ্যাপ্টার 4-এ আছে, ঠিক আছে। সো AlCl3 প্লাস 3H2O এই দুইজন মিলে, বাট তুমি যদি পরীক্ষা হলে বাই চান্স এটা ভুলেও যাও কোনো সমস্যা নেই, মানে তুমি যদি ওয়ান সাইডেড রিয়াকশনও দেখো কোনো সমস্যা নেই, বাট অ্যাকুরেটটা জানা উচিত। আচ্ছা, সো AlCl3 প্লাস 3H2O এইটা রিয়াক্ট করে এখান থেকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করবে প্লাস 3HCl, মানে সবচেয়ে সহজ যেটা তোমার মাথায় আসে, দেখলেই বোঝা যায় যে এখানে হচ্ছে আমার AlCl3 আর 3H2O দুজন মিলে একটা বেস ফর্ম করবে আর হচ্ছে একটা অ্যাসিড ফর্ম করবে। উল্টা রিয়াকশনটাও কিন্তু ট্রু, এর জন্য এটা একটা রিভার্সিবল রিয়াকশন, যে তুমি যদি AlOH3 এর সাথে 3HCl অ্যাড করো তাহলে এই সল্ট আর এই ওয়াটার পাবা, মানে এই দুইটা থেকে এই সল্ট আর ওয়াটার ফর্ম করবা। সো এই হচ্ছে হাইড্রোলাইসিস অফ ক্লোরাইড সল্ট। আর দেন নাইট্রাইট সল্ট, যেটা নাইট্রাইট সল্টেরও সিমিলার টাইপ অফ রিয়াকশন হয়, যে AlN, এটাও সলিড কম্পাউন্ড, এটাও সলিড কম্পাউন্ড, AlN প্লাস 3H2O এই দুজন রিয়াকশন করে একদমই সেম ওই AlOH3 প্লাস, এবার দেখো HCl ফর্ম না হয়ে কি ফর্ম হবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখান থেকে অ্যালুমিনিয়াম নিলাম, আর এখান থেকে দেখো 3H2O মানে হচ্ছে 3টা OH আর 3টা H প্লাস। সো এই অ্যালুমিনিয়াম 3 প্লাস এই 3OH মাইনাসের সাথে AlOH3 ফর্ম করলো, আর এইখানের 3টা হাইড্রোজেন এই নাইট্রোজেনের সাথে কি ফর্ম করবে? সবচেয়ে কমন যে কম্পাউন্ডটা সেটা হচ্ছে অ্যামোনিয়া। একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া ফর্ম করবে। ওকে, অ্যামোনিয়া হচ্ছে একটা গ্যাস। ওকে, সো এই নাইট্রাইট সল্টেরও হাইড্রোলাইসিসে আমরা যার হাইড্রোলাইসিস করতেছি সেটার তোমার এইখানে ইয়া পাবো, মানে ওইটার বেসটা পাবো। ওকে, অ্যান্ড এই এটা হচ্ছে আমাদের হাইড্রোলাইসিস অফ নাইট্রাইট আর ক্লোরাইড সল্ট। বাট আমরা এইখানে তোমার আরেক ধরনের হাইড্রোলাইসিস একটু পরে দেখব, সেটা হচ্ছে ডিরেক্টলি মেটালের হাইড্রোলাইসিস। এটা হচ্ছে ওদের এক ধরনের সল্টের হাইড্রোলাইসিস দেখলাম, বাট একটু পর দেখবো যে ওই যেই মেটালটা নিয়ে কাজ করতেছি সেই ডিরেক্টলি ওই মেটালটাকেও হাইড্রোলাইসিস করা যায়। ওকে, সো এখানে আসবো একটু পর। ওইটা তখন আর হাইড্রোলাইসিস থাকে না, ওইটা হচ্ছে জাস্ট পানি অ্যাডিশন করতে হয়, ওইটাতে পরে যাব। সো এই 2 নাম্বার রিয়াকশনের পর এবার আমরা দেখব 3 নাম্বার রিয়াকশন। 3 নাম্বার রিয়াকশন হচ্ছে যে এটা হচ্ছে রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ অ্যাসিড, রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ অ্যাসিড। যে এই গ্রুপ 13-এর যে কম্পাউন্ডগুলো আছে বা গ্রুপ 13-এর যে এলিমেন্টগুলো আছে তারা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে। ওকে, ওইটা মানে ওইটা জেনারেল স্ট্রাকচারটা কীরকম? জেনারেল স্ট্রাকচারটা হচ্ছে মানে এই যে একটু আগে যে বললাম আমরা মেটালের সাথেও ওয়াটার অ্যাডিশন দেখব, এইটাকে রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ অ্যাসিড বলা যায়, অর অ্যাডিশন অফ ওয়াটার উইথ মেটাল বলা যায়, অ্যাডিশন অফ ওয়াটার উইথ গ্রুপ 13 মেটাল। ওকে, সো এই রিয়াকশনগুলো কীরকম, মানে এটা জেনারেলি দেখতে এরকম যে আমাদের এখানে মেটালগুলোকে যদি আমি M দিয়ে বলি তাহলে 2M প্লাস এখানে অবভিয়াসলি ওয়াটার অ্যাড করতে হবে, বাট কয়টা? 6টা। অ্যান্ড দেন এখান থেকে তুমি প্রোডাক্ট পাবা 2M
মানে এই ওয়াটার যেহেতু অ্যাড করতেছো তুমি ওর বেসটা পাবা, প্লাস তুমি এখান থেকে কিছু এক্সট্রা হাইড্রোজেন পাবা। ওকে, আচ্ছা এইখানে আমি একটু ভুল লিখছি, এটা হচ্ছে হাইড্রোজেন অফ ওয়াটার, এটা অ্যাসিড আমার মুখে ভুল বের হয়ে গেছে, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ ওয়াটার অর অ্যাডিশন অফ ওয়াটার উইথ গ্রুপ 13 মেটাল, মানে দুইটা একই কথা। আমি এখানে এই যে ওয়াটারের হাইড্রোজেনকে বের করে আনছি, ওয়াটারের হাইড্রোজেনকে রিপ্লেস করে বের করে ফেলছি, আর এইভাবে বলতে পারো যে আমি মেটালের সাথে ওয়াটার অ্যাড করছি। সো তোমার পরীক্ষা কিন্তু দুইভাবেই আসতে পারে, যে হোয়াট হ্যাপেন্স ওয়েন ওয়াটার ইজ অ্যাডেড টু গ্রুপ 13 মেটাল, তখন তুমি এই রিয়াকশনটা লিখবা। অর এভাবে আসতে পারে যে শো দ্য রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ ওয়াটার উইথ বাই গ্রুপ 13 মেটাল, তখনও এই রিয়াকশনটা তুমি লিখবা। ঠিক আছে, সো এটা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন অ্যালুমিনিয়ামেরটা, 2 অ্যালুমিনিয়াম প্লাস 6H2O, এখান থেকে আসবে 2 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস 3H2। ওকে, আচ্ছা এখানে H2Oটা লিকুইড না, এটা হচ্ছে ভেপার অবস্থায় থাকে। ওকে, কারণ মেটালের সাথে তো ডিরেক্টলি ওয়াটার রিঅ্যাক্ট করতে পারবে না, দুইটা যেহেতু মেটাল হচ্ছে একদমই সলিড, আর এই ওয়াটার যদি তুমি লিকুইড অবস্থায় দাও তখন ও রিঅ্যাক্ট করতে পারে না, এটাকে হচ্ছে অনেক হিট দিয়ে তারপর দিতে হয়, মানে ভেপারাইজ করে তারপর রিঅ্যাকশনটা করতে হয়। সো আমরা এটা বুঝতে পারছি যে রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ ওয়াটার অর এটা হচ্ছে অ্যাডিশন অফ ওয়াটার উইথ গ্রুপ 13 মেটাল। সো এইটা হচ্ছে রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ ওয়াটার। আর যেটার কথা আমি একটু আগে লিখছিলাম যে রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ অ্যাসিড, সো এখন আসো ওইটা দেখি। আচ্ছা একটু ধরো, এটা হচ্ছে 4 নাম্বার, রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ অ্যাসিড। সো রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ অ্যাসিড এটা কিভাবে হয়? এটা হয় হচ্ছে এইরকম যে ওই আগের মতোই দুইটা, মানে যেই মেটালটা নিয়ে তুমি রিয়াকশনটা লিখবা সেইটা দুইজন থাকবে, আর এখানে এবার ওই ওয়াটারের জায়গায় জাস্ট যে কোনো একটা অ্যাসিড থাকবে। ওকে, যেমন ধরো HCl অর HNO3, যে কোনো কিছু, আমি এখানে HCl দিয়ে দেখাই। সো 2m + 6HCl, এখান থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 2MCl3, মানে আগের বার বেস প্রডিউস হইতো, এবার হয়েছে মানে ওয়াটার যখন দিছিলাম তখন এখানে বেস প্রডিউস হইতো, বাট যদি অ্যাসিড দেই তখন এখানে আবার সল্ট প্রডিউস হয়। সো 2MCl3 প্লাস 3H2, এটা হচ্ছে আমাদের গ্যাস, আর এটাও সলিড, এটা এখানে গ্যাস, আর সরি এটা হচ্ছে অ্যাকুয়াস অ্যাসিড, আর এটা হচ্ছে সলিড। সো একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, সবচেয়ে কমন হচ্ছে অ্যালুমিনিয়াম। সো 2 অ্যালুমিনিয়াম প্লাস 6HCl, 2 AlCl3 প্লাস 3H2। সো এই হচ্ছে রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ অ্যাসিড। ওকে, আচ্ছা এরপর লাস্ট টাইপের রিয়াকশন 5, যেটা হচ্ছে রিয়াকশন অফ গ্রুপ 13 মেটাল, reaction of group 13 metals with oxidizing acids. আমি যদি অ্যাসিডের সাথে এইগুলাকে অ্যাড করি তখন মানে অক্সিডাইজিং অ্যাসিড, মানে যেসব অ্যাসিড হচ্ছে অক্সিজেন কন্টেইন করে, মানে যারা অক্সিডাইজার হিসেবে কাজ করে, সেই সব অ্যাসিডের সাথে এই মেটালগুলোর রিয়াকশন একটু ডিফারেন্ট হয়, মানে সেটা এইভাবে হয় না। এগুলো হচ্ছে তোমার হাইড্রো অ্যাসিড, আর অক্সিডাইজিং অ্যাসিড হচ্ছে যেগুলোয় আবার অক্সিজেনও থাকে, যারা নেসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন প্রডিউস করতে পারে। সো এখানে আমরা দুইটা দেখবো এরকম। ফার্স্ট ওয়ান হচ্ছে
উইথ বোরন, মানে বোরন এই রিয়াকশনগুলো কীভাবে করে। সো বোরনকে আমি যদি নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করাই, বোরনকে আমি যদি দুইটা বোরনকে আমি যদি তোমার দুইটা নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করাই, তখন আমি এখান থেকে কি পাবো, এখান থেকে আমি পাবো 2H3BO3, সরি 2H3 না, এটা হচ্ছে একটু দাঁড়াও, এটা হচ্ছে আমি আচ্ছা আগে লিখি তারপর ব্যালেন্স করতেছি। বোরনের সাথে যদি HNO3 অ্যাড করি তাহলে এখান থেকে পাওয়া যাবে H3BO3 প্লাস নাইট্রোজেন অক্সাইড, এই তো জাস্ট এই দুইটা, যে H3BO3 পাবা আর তুমি এখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবা। এটাকে একটু নিজেরা ব্যালেন্স করে লিখতে পারো বাসায়, বাট মেইনলি প্রোডাক্টটা এরকম। আমি এখানে মেইন রিয়াকশনটা লিখে দিচ্ছি। ওকে, এখানে এটার পুরো স্টেপটা আমি লিখে দিচ্ছি, একটু ধরো। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, রাইট সাইডে হাইড্রোজেনের এখানে 3 হলো কেন? হাইড্রোজেনের পাশে আর কি? ওইটা এখন দেখাচ্ছি, ওইটাই এখন দেখাচ্ছি, একটু ওয়েট করো। সো এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি কীরকম হয়, এটা হচ্ছে এই দুইটা নাইট্রিক অ্যাসিড নিব আমরা, দুইটা নাইট্রিক অ্যাসিড। এখানে আমরা নাইট্রিক অ্যাসিড নিচ্ছি কারণ নাইট্রিক অ্যাসিড একটা অক্সিডাইজিং অ্যাসিড, আমাদের তো এখানে বলা ছিল যে অক্সিডাইজিং অ্যাসিডের সাথে রিয়াক্ট করাইতে হবে। সো আমরা এখানে এক্সাম্পলের জন্য নাইট্রিক অ্যাসিডকে চুজ করলাম। ওকে, সো এখন দেখো যে এইটার রিয়াকশনটা কীরকম হয়। ফার্স্টে হচ্ছে এই দুইটা HNO3 নিব, এই দুইটা HNO3 এইভাবে তোমার ডিসোসিয়েট হবে, মানে তারা এইভাবে ভেঙে যাবে, যে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস হবে, এখানে ওয়াটার প্রডিউস হবে, অ্যান্ড এখানে নেসেন্ট অক্সিজেন প্রডিউস হবে। ওকে, এটা প্রডিউস হবে দুইটা, আর ওয়াটার প্রডিউস হবে একটা। এখন দেখো এটা ব্যালেন্সড আছে কিনা, এখানে লেফট সাইডে দুইটা হাইড্রোজেন, এখানেও দুইটা হাইড্রোজেন, লেফট সাইডে দুইটা নাইট্রোজেন, এখানেও দুইটা নাইট্রোজেন, লেফট সাইডে 6টা অক্সিজেন, এখানেও 6টা অক্সিজেন। এই অক্সিজেনটা নেসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন। এখন আমি এই পুরো রিয়াকশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, সো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে, 6HNO3, 6NO2, 6H2, সরি এটা হবে 3H2O, আর এখানে আসবে 3 নেসেন্ট অক্সিজেন। ওকে, আচ্ছা এবার বোরনের সাথে অ্যাকচুয়ালি HNO3টা ডিরেক্টলি রিয়্যাক্ট করে না, বোরনের সাথে রিয়্যাক্ট করে হচ্ছে এই নেসেন্ট অক্সিজেনগুলো। সো এবার এই বোরনের সাথে আমি এই নেসেন্ট অক্সিজেনকে রিয়্যাক্ট করাবো। সো আমরা জানি B2O3 প্রডিউস হয় বোরন আর অক্সিজেন রিয়্যাক্ট করে। সো এখানে এটা লাগবে দুইটা, আর এই যে 3টা লাগতো এর জন্যই আমি এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে নিছি। সো এখান থেকে আমি পাবো B2O3, অ্যান্ড এই B2O3 ফার্দার এই ওয়াটারটার সাথে রিয়্যাক্ট করে। আমরা দেখে আসছিলাম B2O3 কীরকম অক্সাইড, অ্যাসিডিক অক্সাইড, তাই না? একদম আজকে ক্লাসের শুরুতে এটা দেখে আসছি। B2O3 হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। সো সে কি প্রডিউস করবে, H3BO3। এখানে এই যে এই রিয়াকশনটাই তো দেখছিলাম যে B2O3 সাথে যখন এক্সেস ওয়াটার অ্যাড করা হয় তখন আমরা অ্যাকচুয়ালি অর্থোবোরিক অ্যাসিড পাই। ওকে, অর্থোবোরিক অ্যাসিড। সো এবার তুমি যদি এই পুরো 3টা রিয়াকশনকে অ্যাড করো, মানে তোমার এই 3টা রিয়াকশনকে যদি আমরা অ্যাড করে ফেলি, তাহলে অ্যাডিশনটা কিভাবে করতে হয় দেখো। এইখানে তুমি লেফট সাইডগুলো অ্যাড করবা, আবার রাইট সাইডগুলোকে অ্যাড করবা, বাট লেফট সাইড আর রাইট সাইডে যদি সেম জিনিস থাকে সেটাকে কেটে দিতে পারো। সো এই 3O আর এই 3O কাটা, তারপর এই B2O3, এই B2O3 কাটা, ওকে, আর এই 3H2O, এই 3H2O কাটা। সো আমি লেফট সাইডে কি পাচ্ছি, 6HNO3 প্লাস 6HNO3 প্লাস 2B, অ্যান্ড এরা মিলে প্রডিউস করবে 6 নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস 2H3BO3। এটা হচ্ছে যে একটু আগে যে রিয়াকশনটা আমরা লিখলাম
সেটা ব্যালেন্সড ভার্সন। আমি এটাকেও ব্যালেন্স করে লিখে দিই। এটা 6 হবে। এবার বোঝা গেছে কেন এটা এরকম হয়েছে। ওকে, সো আমরা দেখলাম যে বোরনের সাথে কিভাবে একটা অক্সিডাইজিং অ্যাসিডের রিয়াকশন হয়। এটা হচ্ছে তোমার মানে অক্সিডাইজিং অ্যাসিড অ্যাকচুয়ালি অনেকগুলো আছে, সালফিউরিক অ্যাসিড অক্সিডাইজিং অ্যাসিড, বাট আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে দেখছি। আর এরপর দেখব অ্যালুমিনিয়ামের সাথে রিয়াকশনটা কীরকম হয়। অবভিয়াসলি ডিফারেন্ট হবে, কারণ তোমার মনে আছে অ্যালুমিনিয়ামের অক্সাইডটা কিন্তু আবার অ্যামফোটেরিক, তাই না? সো দেখি যে এই রিয়াকশনটা কীরকম। সো এখানেও ওই নাইট্রিক অ্যাসিড দিয়েই দেখব। নাইট্রিক অ্যাসিড হচ্ছে দুইটা নিলাম, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, অ্যান্ড তারা এইভাবে ডিসোসিয়েটেড হবে, ডিসোসিয়েটেড হয়ে প্রডিউস করবে আগের মতোই তোমার 2NO2 প্লাস H2O প্লাস একটা নেসেন্ট অক্সিজেন। ওকে, সো আমার এখানে অ্যালুমিনিয়ামের সাথে রিয়াক্ট করাইতে হবে কার? এই নেসেন্ট অক্সিজেনের। অ্যান্ড আমরা জানি এখানে অ্যালুমিনিয়াম লাগবে 2টা, অক্সিজেন লাগবে 3টা। সো এখান থেকে আমরা পাবো Al2O3। অ্যান্ড যেহেতু 3টা নেসেন্ট অক্সিজেন লাগতেছে, উপরের রিয়াকশনটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, সো এখান থেকে আমরা পাবো 2Al প্লাস 3O ইজ ইকুয়াল টু হচ্ছে Al2O3। এবার এই Al2O3 কিন্তু একটা অ্যামফোটেরিক অক্সাইড। ওকে, সে কিন্তু তোমার বেজের সাথেও রিয়াক্ট করতে পারে, আবার অ্যাসিডের সাথেও রিয়াক্ট করতে পারে, রাইট? এটা আমরা জানি। সো এই Al2O3 যেটা করে যে সে হচ্ছে যেহেতু সে হচ্ছে অ্যামফোটেরিক, সে বেজের সাথে রিয়াক্ট করতে পারে, আবার অ্যাসিডের সাথেও রিয়াক্ট করতে পারে। সো সে ডিরেক্টলি এই অ্যাসিডটার সাথেই, মানে তোমার নাইট্রিক অ্যাসিড, আরও যদি নাইট্রিক অ্যাসিড থাকে, সে ওই নাইট্রিক অ্যাসিডের সাথেই আবার ফার্দার রিয়াক্ট করবে। ওকে, সো এই Al2O3 হচ্ছে ফার্দার, মানে তোমার শুধু নাইট্রিক অ্যাসিড তো এই কয়টাই আছে এমন না, তোমার কাছে হয়তো তুমি তো এটাকে এক্সেস অ্যামাউন্ট দিবা। সো নাইট্রিক অ্যাসিড আরও যেগুলো আছে সেইগুলোর সাথে আবার এই Al2O3 রিয়াক্ট করবে, অ্যান্ড দেন এখান থেকে তুমি পাবা এই Al2O, মানে এই যে অ্যালুমিনিয়াম আছে সে হচ্ছে এই নাইট্রেটগুলোকে নিয়ে যাবে, আর এই হাইড্রোজেনগুলো হচ্ছে এই অক্সিজেনগুলোকে নিয়ে ওয়াটার ফর্ম করবে। সো 3H2O প্লাস 2Al NO3 3 এরকম, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে +3, নাইট্রেট হচ্ছে -1। সো এখান থেকে তুমি পাবা 2Al NO3, মানে অ্যালুমিনিয়াম নাইট্রেট। সো এই হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে তোমার ইসের রিয়াকশন, নাইট্রিক অ্যাসিড বা একটা অক্সিডাইজিং অ্যাসিডের রিয়াকশন। সো আমরা এই যে যা যা দেখলাম এইগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্রুপ 13 রিলেটেড রিয়াকশন। সো আরেকবার প্রথম থেকে আসি। সো ফার্স্টে হচ্ছে ফর্মেশন অফ অক্সাইড। ফর্মেশন অফ অক্সাইডে হচ্ছে 3 ধরনের অক্সাইড। অ্যাসিডিক অক্সাইড, সেটা হচ্ছে মেটালয়েডটা করে। তারপর হচ্ছে বেসিক অক্সাইড, সরি অ্যামফোটেরিক অক্সাইড, যেটা হচ্ছে শুধু অ্যালুমিনিয়ামের অক্সাইডটা করে। এরপর হচ্ছে বেসিক অক্সাইড, বাকি যারা আছে সবাই, তাদের রিয়াকশনগুলো দেখতে এরকম। তাদের আরেকটা রিয়াকশন এখানে লিখে দিই, যে তারা হচ্ছে ওয়াটারের সাথে রিয়াক্ট করলে জাস্ট বেস ফর্ম করে। ওকে, সো এই হচ্ছে আমাদের ওয়াটারের সাথে রিয়াকশন। ওকে, আচ্ছা, তো এরপর বেসিক অক্সাইডের পর আমরা দেখলাম নাইট্রাইড আর ক্লোরাইডের হাইড্রোলাইসিস, যে ক্লোরাইড সল্টের সাথে ওয়াটার রিয়াক্ট করাইলে তুমি এটা পাবা, আর নাইট্রাইট সল্টের সাথে করলেও ওই সেম জিনিসই, বাট এই বাই প্রোডাক্টগুলো এবার ডিফারেন্ট। প্রথমবার হাইড্রোক্লোরিক অ্যাসিড, পরের বার অ্যামোনিয়া। এরপর হচ্ছে রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ ওয়াটার, সেটা এরকম যে মেটালকে
কে যদি তুমি ডিরেক্টলি ওয়াটারের সাথে রিয়াক্ট করাও, তুমি এখান থেকে ওই বেসটা পেয়ে যাবে। আর এখানে অবশ্যই ওয়াটারটা হচ্ছে ভ্যাপারাইজড হইতে হবে। আর এরপর হচ্ছে রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন ফ্রম অ্যাসিড, এটা হচ্ছে যে এই 2m + 6HCl আমরা পাবো 2MCl3, আর এখান থেকে এই হাইড্রোজেনটা বের হয়ে আসবে। আর অক্সিডাইজিং অ্যাসিডের সাথে আবার দুই ধরনের রিয়াকশন দেখলাম, একটা হচ্ছে বোরন নাইট্রিক অ্যাসিডের সাথে কিভাবে রিয়াক্ট করে সেটা, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম কিভাবে নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে। এখানেও আমরা রিয়াকশনটাকে একটু অ্যাড করে লিখে ফেলি যে Al2O3, সরি Al2O3 না, এখানে এই Al2O3টা আর Al2O3টা কাটা, তারপর এই 3O-টা এই 3O-র সাথে কাটা, তারপর হচ্ছে এই তো। সো এখান থেকে আমরা পাবো 2Al + 12HNO3 and then এখানে হচ্ছে 6 নাইট্রোজেন ডাইঅক্সাইড + 6 ওয়াটার + 2AlNO3 রিয়াকশন মুখস্থ করার দরকার নেই, প্রসেসটা মনে রেখো তাহলেই হবে। সো এই হচ্ছে গ্রুপ 13 রিলেটেড ডিসকাশন। সো এরপর আমরা গ্রুপ 14-এ যাই। বলো। এই যে এইসব রিঅ্যাকশন, ওই যে অক্সিডাইজিং অ্যাসিড মানে যে অ্যাসিডে অক্সিজেন থাকবে, তাই তো? অক্সিজেন থাকবে, ব্যাপার সবগুলো তোমার দরকার নাই তো, জাস্ট নাইট্রিক অ্যাসিডেরটাই তোমার সিলেবাসে আছে, সব বইতে এটাই দেওয়া, এটাই পড়বা, বাকিগুলো দরকার নেই। আচ্ছা, বাইনারি কম্পাউন্ড কি? না, বাইনারি কম্পাউন্ড হচ্ছে সিম্পলি আয়নিক কম্পাউন্ড। বাইনারি কম্পাউন্ড হচ্ছে যে এই যে গ্রুপ 13-এর যারা আছে, গ্রুপ 13-এর যেমন এই যে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে বোরন, ওরা এই যে কম্পাউন্ডগুলো দেখো, এই যে এগুলোই হচ্ছে বাইনারি কম্পাউন্ড। ওকে, যে ওরা ক্লোরিন, তারপর অক্সিজেন, নাইট্রোজেন, তারপর হচ্ছে আরও মানে যেসব নন মেটাল আছে সেই নন মেটালদের সাথে রিয়াক্ট করে যে কম্পাউন্ড বানায় এগুলোকে বলে বাইনারি কম্পাউন্ড। ওকে, এটা অত ইম্পর্টেন্ট কিছু না, সিম্পলি ওরা আয়নিক কম্পাউন্ড ফর্ম করে, ওইটাকেই বাইনারি কম্পাউন্ড বলে। এই চ্যাপ্টারে আমি যা যা পড়াবো এটার সাথে সাথে জাস্ট বইটা পড়বা, এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নেই। ওকে, আচ্ছা। সো এরপর আমরা দেখি গ্রুপ 14। সো গ্রুপ 14-কে আমরা এই যে এরকম 4A দিয়েও লিখি, মানে পুরানো স্টাইলে, অত ইম্পর্টেন্ট না, এটা জাস্ট জেনে রাখো। আর এটার মধ্যে কি কি এলিমেন্ট আছে? সো এটার মধ্যে আছে হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর হচ্ছে টিন, তারপর হচ্ছে লিড, এরপর হচ্ছে Fl। ওকে, তো এটা মনে রাখবা কিভাবে? এটা মনে রাখার ওয়ে হচ্ছে এরকম, সো এইভাবে এটা মনে রাখবা, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর হচ্ছে টিন, লিড, আর হচ্ছে Fl। তো এইখানে এই কার্বন হচ্ছে পিওরলি নন মেটাল, মানে ও হচ্ছে অধাতু। সিলিকন আর জার্মেনিয়াম দুইটা হচ্ছে খুবই পপুলার দুইটা মেটালয়েড, এটা দিয়েই অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর বানানো, তারপর হচ্ছে যত ইলেকট্রনিক্সের জিনিস আছে সব কিছুতেই সিলিকন আছে, ঠিক আছে? আর এরপরে যারা আছে এরা সবাই হচ্ছে মেটাল। আমরা যখন পিরিয়ডিক প্রপার্টিগুলো পড়ব তখন দেখব যে একটা গ্রুপে যত নিচ থেকে উপরে যাবা তত তুমি মেটাল পাবা, আর উপরের দিকেরগুলা নন মেটাল বা মেটালয়েড। ওকে, মানে এই প্রপার্টিটা এইভাবে চেঞ্জ হয় যে
এই মেটালিক প্রপার্টিটা নিচের দিকে ইনক্রিজ হয়। দ্য মেটালিক প্রপার্টি ইনক্রিজেস টুয়ার্ডস বটম আর ডিক্রিজেস টুয়ার্ডস রাইট। আমরা যদি ডান দিকে যাই তত বেশি নন মেটাল পাবো। ওকে, এটা আমরা পিরিয়ডিক প্রপার্টি যখন দেখব তখন এটা দেখব। বাট এখন এখান থেকেও দেখো একদম উপরেরটা হচ্ছে নন মেটাল, এই দুজন হচ্ছে মেটালয়েড, আর এই দুজন হচ্ছে মেটাল। তো এই গ্রুপ 14-এর তোমার কমন ইলেকট্রনিক কনফিগারেশন বা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কীরকম? সো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে NS2 NP2। ওকে, আর গ্রুপ 14-এর এলিমেন্টগুলোর কি কি ফিজিক্যাল প্রপার্টিজ আছে? সো এখানে ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে যে এই গ্রুপের সবাই হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্ম করে। ওকে, তুমি হার্ডলি দেখবা কেউ কোনো ধরনের আয়নিক কম্পাউন্ড ফর্ম করছে, ম্যাক্সিমামই হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। আর এছাড়া তারা হচ্ছে আইসোমরফিক। আইসোমরফিজম কি এটা তোমাদের জানতে হবে না, বাট এইটুক জানো যে গ্রুপ 14-এর এলিমেন্টগুলোকে আইসোমরফিক কম্পাউন্ড বলে। মানে এইটা দিয়ে যেসব কম্পাউন্ডগুলা, সরি কম্পাউন্ড না, এই এলিমেন্টগুলোকে আমরা আইসোমরফ বলি। তারপর ওদের জেনারেল যে অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার সেটা হচ্ছে +4 আর +2, দুইটাই ওরা শো করে। যেমন কার্বন, সিলিকন ওরা হচ্ছে ইউজুয়ালি 4 শো করে, লিড হচ্ছে 2 শো করে। ওকে, সো দুইটাই আমরা লিখে রাখবো। সো অক্সিডেশন স্টেটের এরপর দেখি যে ওদের আয়নের রিঅ্যাক্টিভিটিগুলো কীরকম। সো আয়নের রিঅ্যাক্টিভিটিগুলো এরকম যে এই +2 অক্সিডেশন স্টেট মানে যখন থাকবে, দ্যাট ইজ জার্মেনিয়াম 2+। সো এই জার্মেনিয়াম 2+ থেকে হচ্ছে এই টিন 2+ বেশি রিঅ্যাক্টিভ, আর আরও রিঅ্যাক্টিভ হচ্ছে লিড 2+। ওকে, আর যখন অক্সিডেশন স্টেটটা 4 থাকে তখন এই সিরিজটা অ্যাকচুয়ালি ঠিক উল্টায় যায়। তখন জার্মেনিয়াম 4+ হচ্ছে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, টিন 4+ হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে রিঅ্যাক্টিভ, এরপর হচ্ছে লিড 4+। সো এর জন্যই দেখা যায় ম্যাক্সিমাম লিডের কম্পাউন্ড হচ্ছে লিড 2+ শো করে, আর জার্মেনিয়ামের ম্যাক্সিমাম কম্পাউন্ড হচ্ছে 4+ অবস্থায় থাকে। হ্যাঁ মাহির বলো। এখানে অক্সিডেশন নাম্বার 2 4 কেন হচ্ছে? 1 3 তো হতে পারত। কার্বনের ওরা কোন গ্রুপ? গ্রুপ 14। সো গ্রুপ 14-এ হচ্ছে লাস্টে 4টা ইলেকট্রন থাকে। সো ওই 4টা ইলেকট্রনের জন্য তোমার ওদের কি কি অপশন থাকে? 4টা ইলেকট্রন নিতে পারে অথবা 4টা দিয়ে দিতে পারে। সো এর জন্য ওরা হচ্ছে +4 থাকে। আর +2 কেন থাকে? এটা হচ্ছে লিডের ইলেকট্রনিক কনফিগারেশনটা, মানে এই আপার যে কম্পাউন্ডগুলো আছে ওদের আবার দেখা যায় যে ওদের জাস্ট 2টা ইলেকট্রন নিলেই ওরা স্টেবল হইতে পারে, সরি 2টা ইলেকট্রন দিয়ে দিলেই ওরা স্টেবল হইতে পারে। সো ওদের আবার +2ও শো করে, 1 3 এগুলো হওয়ার কোনো চান্স নেই। ওকে, 4টা তো বোঝা যায়, যেমন তুমি কার্বন ডাইঅক্সাইড লিখতেছো, এখানে এটার অক্সিডেশন নাম্বার কত? +4। তারপর কার্বন টেট্রাক্লোরাইড লিখতেছো, এখানেও কত? +4, তাই না? সিলিকন টেট্রাক্লোরাইড লিখতেছো, এখানে এটা কত? +4। লিড অক্সাইড লেখো, +4। বাট লিডের আরেকটা অক্সাইড আছে, সেটা হচ্ছে এরকম, এখানে এটা +2। ওকে, সো ফিজিক্যাল প্রপার্টি এই কয়টাই, বাট আমাদের মেইনলি ফোকাস করতে হবে হচ্ছে এখানে কেমিক্যাল প্রপার্টিগুলো কীরকম। দ্যাট ইজ ওর রিয়াকশনগুলো কীরকম।
সো কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে আমরা ফার্স্টেই আবারও আগের মতো অক্সাইডগুলো দেখব। তুমি এখানে একটা প্যাটার্ন দেখবা যে আসলে কোন অক্সাইডটা বেসিক, কোনটা অ্যাসিডিক, কোনটা অ্যামফোটেরিক, তুমি নিজেই এরপর বুঝতে পারবা। আর অক্সাইড নিয়ে আমরা পরে আবার ডিটেলসে ডিসকাস করবো। এমনিতেও মানে শুধু অক্সাইডের উপরেই একটা লেসন আছে, এটা হচ্ছে ওইটা পরে, মানে সব গ্রুপের পড়া শেষ হলে তারপর। সো এই কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে আমরা দেখব যে এই গ্রুপ 14-এর যারা, তাদের অক্সাইডগুলো অ্যাকচুয়ালি কীরকম। সো এখানেও ওরা অ্যাকচুয়ালি অ্যাসিডিক অক্সাইড, তারপর অ্যামফোটেরিক অক্সাইড, বেসিক অক্সাইড, সব ধরনের অক্সাইডই শো করে। সো প্যাটার্নটা এরকম যে এখানে আগে আমরা এলিমেন্টগুলোকে লিখি: কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লিড আর হচ্ছে এফএল। তো এখানে আমরা বলছি যে কার্বন হচ্ছে নন মেটাল। তোমাদেরকে কিন্তু বলছিলাম যে নন মেটাল আর মেটালয়েড যারা আছে সবাই হচ্ছে অ্যাসিডিক অক্সাইড ফর্ম করে। সো এখানে এই তিনজনই হচ্ছে অ্যাসিডিক অক্সাইড ফর্ম করবে। অ্যান্ড এই লিড আর যে টিন আছে, মানে এই দুইটা মেটালয়েডের পরে এই যে দুইটা মেটাল আছে, এরা দুইজন আবার অ্যামফোটেরিক অক্সাইড ফর্ম করে। ওকে, আর এই যে এফএল হচ্ছে বেসিক অক্সাইড ফর্ম করে। আগেরবারও কিন্তু ব্যাপারটা অনেকটা এরকমই ছিল, যে ওইখানে ছিল BAl, তারপর হচ্ছে GaInTlNH। সো ফার্স্টে মেটালয়েড হচ্ছে অ্যাসিডিক, ঠিক তার পরেরটাই হচ্ছে অ্যামফোটেরিক, মানে মেটালয়েডের ঠিক পরেরটাই হচ্ছে অ্যামফোটেরিক। এখানে মেটালয়েড দুইটা, সো এখানে পরের দুইজন হচ্ছে অ্যামফোটেরিক। বাট অ্যাকচুয়ালি এরকম কোনো ইয়া নাই, বাট একটু মনে রাখার জন্য তুমি এইভাবে মনে রাখতে পারো। আর এরপরে সবাই হচ্ছে আবার বেসিক। ওকে, সো আমরা তাদের এই অক্সাইডের প্রপার্টিগুলো রিয়াকশন সহকারে দেখি যে ওদের কোন অক্সাইডটা কীরকম অ্যাক্ট করে। সো এখানে বলা আছে যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম সবার অক্সাইড হচ্ছে অ্যাসিডিক। সো ওরা যদি অ্যাসিডিক হয়, মানে এগুলো যদি এম দিয়ে এক্সপ্রেস করি আমি, মানে ধরো কার্বন, সিলিকন আর জার্মেনিয়াম, এরা সবাই হচ্ছে এম। সো ওদের এই অক্সাইডগুলো দেখতে কীরকম হবে? MO2, তাই না? তুমি কার্বন দিয়ে চিন্তা করো, কার্বন ডাইঅক্সাইড। সো স্ট্রাকচারটা হবে এরকম, MO2। এখন এইগুলার রিয়াকশন যদি একটা দেখাই, যে এটা যদি ধরো এটা যদি একটা অ্যাসিডিক অক্সাইড হয়, তাহলে অবভিয়াসলি ও একটা বেজের সাথে রিয়াক্ট করবে, অ্যান্ড সেই বেজের সাথে রিয়াক্ট করে ও কি সল্ট আর ওয়াটার ফর্ম করবে। সো আমরা কি পাবো এখান থেকে? এখান থেকে পাবো তোমার Na2, মানে আমরা একটা সহজ এক্সাম, মানে এইভাবে একটু মনে করাটা টাফ। তো আমি CO2 দিয়ে দেখাই। CO2 + 2NaOH কি হয়? Na2CO3 + H2। সো এখানে আমরা পাবো Na2MO3 + H2O। ওকে, সিলিকনের জন্য সেম, জার্মেনিয়ামের জন্য সেম। আবার ওরা যদি অ্যাসিডিক অক্সাইডই হয়, তাহলে অবভিয়াসলি ওরা ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করলে অ্যাসিড ফর্ম করবে। সো এখানে যে অ্যাসিডটা ফর্ম হয় সেটা হচ্ছে H2MO3। যেমন কার্বন ডাইঅক্সাইডের সাথে আমি যদি ওয়াটার অ্যাড করাই, তাহলে আমি পাবো H2CO3, which is কার্বনিক অ্যাসিড। ওকে, which is কার্বনিক অ্যাসিড। আই হোপ বুঝতে পারছো এগুলা। এরপরে তাহলে আমরা দেখি যে অ্যামফোটেরিক অক্সাইডগুলো কীরকম। এই এসএন আর লিডেরটা, মানে ওরা হচ্ছে তোমার অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে, আবার বেস হিসেবেও কাজ করতে পারে।